So good morning. Thanks for attending. আমরা লাস্ট ক্লাসে থিওরি অফ ডিমান্ড নিয়ে কথা বলছিলাম এবং থিওরি অফ ডিমান্ডের বেশ কিছু ডিসকাশন আমরা কমপ্লিট করেছিলাম। আমরা ডিমান্ড ফাংশন কি সবাই জানি, এফেক্টিভ ডিমান্ড কি আমরা সবাই জানি, ডিমান্ড ফাংশন কি আমরা সবাই জানি, and then what is demand law সেটা নিয়ে আমরা ডিসকাশন করেছি। ডিমান্ড ল কে কিভাবে প্রেজেন্ট করা যায় সেটা নিয়ে আমরা কথা বলেছি গত ক্লাসে। নাও আজকে আমরা শুরু করব হচ্ছে ডায়নামিক্স অফ দ্য ডিমান্ড কার্ভ। এই টপিকটা দিয়ে শুরু করব and followed by we will discuss the theory of supply. ওকে, সো আমরা ডায়নামিক্স, যখন একটা গ্রাফের ডায়নামিক্স যেমন বিপিএফ এর ডায়নামিক্স আমরা দেখেছি, সেখানে আসলে আমরা ইন্ডিকেট করার চেষ্টা করি যে গ্রাফটাতে কিভাবে চেঞ্জ আসতে পারে, এবং সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইউ ক্যান কনসিডার চেঞ্জ ইন এ গ্রাফ in two manner. The first one would be movement along the curve, and the other, or movement in the graph, and the other one would be shift of the curve or shift in the graph. সো একইভাবে এখানে যখন তুমি ডায়নামিক্স অফ ডিমান্ড কার্ভ কনসিডার করছো, সেখানেও তুমি হয়তো দুইটা কেসই কনসিডার করতে পারো, মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ এন্ড শিফট অফ দ্য ডিমান্ড কার্ভ। দ্যাট মিন্স আমরা জানার চেষ্টা করছি যে কোন ফ্যাক্টরের চেঞ্জের কারণে, অনেকগুলি ফ্যাক্টরকে আমরা লিস্ট করেছিলাম, যে ফ্যাক্টরগুলি একজন কনজিউমারের কোনো একটা প্রোডাক্টের ম্যাগনিটিউড অফ ডিমান্ড ডিটারমাইন করার জন্য ইম্পর্টেন্ট। সো এই সবগুলি ফ্যাক্টর অবভিয়াসলি সবসময় ফিক্স থাকবে না, এই ফ্যাক্টরগুলি চেঞ্জ হতে পারে ইন প্র্যাকটিক্যাল লাইফ। সো কোয়েশ্চেন ইজ, কোন ফ্যাক্টরটা চেঞ্জ হওয়ার কারণে ডিমান্ডের চেঞ্জটাকে আমরা মুভমেন্টের মাধ্যমে দেখাবো, আর কোন ফ্যাক্টরটা চেঞ্জ হওয়ার কারণে আমরা ডিমান্ডের চেঞ্জটাকে শিফটের মাধ্যমে দেখাবো। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য ডায়নামিক্স অফ দ্য ডিমান্ড কার্ভ। সো two terms, one is movement and the other one is movement and the other one is shift. So তুমি আসলে অনেকগুলি ফ্যাক্টরকে লিস্ট করেছিলে গত ক্লাসে, if you can remember. This was our demand function. In the right hand side যে ফ্যাক্টরগুলিকে আমরা লিস্ট করেছি, all factors are important for determining the quantity demand. So আমরা জানার চেষ্টা করছি, obviously কোনো একটা প্রোডাক্টের নিজের দাম সবসময় ফিক্স থাকবে না, প্রতিদিনই হয়তো সে প্রোডাক্টের নিজের দাম চেঞ্জ হতে পারে। সো যদি নিজের দামের পরিবর্তন হয় এবং তার কারণে যদি ওই প্রোডাক্টটার ডিমান্ড চেঞ্জ করে কনজিউমাররা, সেক্ষেত্রে হাউ উই আর গোয়িং টু প্রেজেন্ট দ্যাট চেঞ্জ ইন দ্য ফিগার। মানুষের ইনকাম সবসময় ফিক্স থাকতে পারে না, ইনকাম ক্যান চেঞ্জ, অ্যাডভার্টাইজিং চেঞ্জ হতে পারে, অ্যাভেইলেবিলিটি অফ প্রোডাক্ট কি পরিমাণে অ্যাভেলেবল বাজারে, সেটা পরিবর্তন হতে পারে, সিজন চেঞ্জ হতে পারে, গভর্নমেন্টের ট্যাক্স রেট চেঞ্জ হতে পারে, এবং রিলেটেড প্রোডাক্ট যেগুলি মার্কেটে আছে, দ্যাট মিনস সাবস্টিটিউট প্রোডাক্ট, কমপ্লিমেন্টারি প্রোডাক্টস, ওই প্রোডাক্টগুলিরও দামের পরিবর্তন হতে পারে। সো আদার ফ্যাক্টর, যেগুলিকে আমরা রেড লাইন দিয়ে আলাদা করে রেখেছি, এই আদার ফ্যাক্টরগুলি যদি চেঞ্জ হয় তাহলে ডিমান্ড কিভাবে এফেক্ট হতে পারে। একটা জিনিস একটু মনে রাখা প্রয়োজন, এখানে আমরা যখন ল অফ ডিমান্ড পড়ছিলাম তখন কিন্তু আমরা বলে রেখেছি যে ইফ আদার থিংস রিমেইনিং সেম, এবং এই আদার থিংস এর মধ্যে আসলে ইনকাম থেকে একেবারে রিলেটেড প্রোডাক্টের প্রাইস পর্যন্ত যা যা ফ্যাক্টর হতে পারে ডিমান্ডের জন্য গুরুত্বপূর্ণ, সবগুলি ফ্যাক্টর কি আমরা রেখেছিলাম। তাহলে এই আদার ফ্যাক্টর গুলি যদি চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে ডিমান্ডের চেঞ্জ কিভাবে হবে এবং সেই চেঞ্জটাকে আমরা গ্রাফে ইনকর্পোরেট করব কিভাবে, সেটা হয়তো আমরা দেখার চেষ্টা করব, এবং এই দুইটা আলোচনায় আসলে আমরা কমপ্লিট করার চেষ্টা করব ডায়নামিক্স অফ দ্য ডিমান্ড কার্ভের মধ্যে। ফাইন, তাহলে আমরা শুরু করবি হচ্ছে চলো মুভমেন্টটা দিয়ে। তুমি যখন গত ক্লাসে ডিমান্ড কার্ভ ড্র করেছো, ডিমান্ড কার্ভের শেপটা কেমন ছিল? হোয়াট ওয়াজ দ্য প্যাটার্ন অফ দ্য ডিমান্ড কার্ভ অর ডিমান্ড লাইন? কেমন ছিল দেখতে? Straight line. Straight line. Downward straight line. Downward straight line. Yes, that's what I'm asking. It might be straight line or it might be a curve. That doesn't matter. But when we ask about pattern, it means we are talking about its slope. So particularly, যখন আমি ডিমান্ড কার্ভটা ড্র করেছিলাম, ডিমান্ড কার্ভটা ড্র করার জন্য আমরা কোয়ান্টিটি ডিমান্ডকে হরাইজন্টাল এক্সিসে রেখেছি, প্রাইসকে ভার্টিক্যাল এক্সিসে রেখেছি, এবং ডিমান্ড কার্ভটা দেখতে এরকম ডাউনওয়ার্ড স্লোপিং একটা লাইন হয়তো আমরা ড্র করেছিলাম। তুমি দেখো, যখন তুমি মুভমেন্টের কথা বলো, when you say movement along the curve or movement along the line, যেমন আমরা পিপিএফ এর ক্ষেত্রে দেখেছিলাম, যখন আমরা মুভমেন্টের কথা বলি তখন কি আমাদেরকে নতুন কোনো একটা কার্ভ বা নতুন কোনো একটা লাইন ড্র করতে হয়? দ্য অ্যান্সার ওয়াজ নো, আমাদেরকে নতুন কোনো লাইন ড্র করতে হয় না। আমরা যখন মুভমেন্টের কথা বলি তখন আমরা একই লাইনের উপরে বা অরিজিনাল লাইনের উপরে একটা পার্টিকুলার
কম্বিনেশন বা কোঅর্ডিনেট থেকে আরেকটা পার্টিকুলার কোঅর্ডিনেট আমরা সাধারণত আমাদের প্লেস চেঞ্জ করে থাকি। ফর এক্সাম্পল, ইফ ইউ আর ইফ ইউ আর কনজিউমিং এট পয়েন্ট এ, তুমি যদি এ পয়েন্টে কনজিউম করে থাকো প্রথমে, ধরো তোমাকে বলা হলো যে এ পয়েন্টে প্রাইস হচ্ছে P1 এবং একজন পার্টিকুলার কনজিউমার হচ্ছে তুমি হয়তো Q1 অ্যামাউন্ট অফ কনজিউম করে থাকো। সো দিস ইজ ইউর ইনিশিয়াল কম্বিনেশন অফ প্রাইস এন্ড কোয়ান্টিটি। সো যদি আমাকে P1 প্রাইস চার্জ করা হয় তাহলে আমি ডিমান্ড করছি Q1। এখন বলা হলো কোনো কারণে মার্কেট প্রাইস 50% কমে গেল। সো মার্কেট প্রাইস যদি 50% কমে যায় তার হাফ হচ্ছে সামওয়্যার এখানে। সো হোয়াট উড বি দ্য কোয়ান্টিটি ডিমান্ড? সো তাহলে প্রাইসের চেঞ্জের কারণে, ওন প্রাইস ওই প্রোডাক্টের নিজের দামের চেঞ্জের কারণে তুমি ডিমান্ডে যে চেঞ্জটা দেখাতে চাও সেই চেঞ্জটা তুমি গ্রাফে দেখাচ্ছ কিভাবে? যতটুকু দামের পরিবর্তন হয়েছে এই পয়েন্টটা থেকে একটা কোঅর্ডিনেট ড্র করার জন্য তুমি ডিমান্ড কার্ভের উপর চলে যাও এবং ডিমান্ড কার্ভের উপর একটা নতুন কম্বিনেশন তুমি পাও। চলো সেই কম্বিনেশনটাকে আমরা একটা নাম দেই, লেটস কল ইট বি। সো এট পয়েন্ট বি আমি দেখতে পাচ্ছি আমার কোয়ান্টিটি অফ কনজাম্পশন হচ্ছে Q2। তাহলে প্রাইস ফল করার জন্য বা প্রাইস আগের চেয়ে কম হওয়ার জন্য অ্যাজ এ কনজিউমার আমি আমার কোয়ান্টিটি কি করেছি, আগে যে পরিমাণ কনজিউম করতাম তার থেকে বেশি কনজিউম করছি। অফকোর্স আমি শিওর যে আমাদের এখানে বেশ কয়েকজন স্টুডেন্ট আছে যাদের মনে এখন একটা প্রশ্ন আসছে যে স্যার, there might be some products in our practical life, এমন কিছু প্রোডাক্ট আমার প্র্যাকটিক্যাল লাইফে থাকতেই পারে যেখানে আমি দামের পরিবর্তন হলেও আমি কতটুকু কনজিউম করব বা আমি অরিজিনালি যতটুকু কনজিউম করতাম তার থেকে আমি বেশি কনজিউম করব না, ইভেন দো দ্য প্রাইস ইজ লোয়ার দেন বিফোর। এরকম প্রোডাক্ট আছে না আমাদের প্র্যাকটিক্যাল লাইফে? কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি তো? জি স্যার আছে। বলো তো কি দেখি দুই একটা এক্সাম্পল। আমি স্যার মেডিসিন। মেডিসিন, রাইট, প্রয়োজন হলে আমি কনজিউম করব, প্রাইস ইজ নট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আচ্ছা, মেডিসিনের চেয়ে আরেকটু সহজ এক্সাম্পল কি দিতে পারি আমরা, যেটা আমরা একেবারে খুব প্রতিদিন কনজিউম করি, দেখি মনে করতে পারি কিনা আমরা কেউ। একটু চিন্তা করি আমরা, অন্য কেউ? মল্লিক আছো আমাদের সাথে? ময়ূখ মল্লিক, ময়ূখ মল্লিক আছো আমাদের সাথে? ময়ূখ, ময়ূখ মল্লিক আছো কি আমাদের সাথে তুমি? নাজমুল হোসেন, রোল নাম্বার 449। নাজমুল Yes, হোসেন, sir. নাজমুল আমাদের প্রশ্নটা বুঝে গিয়েছে? Hello, জি স্যার। আমাদের প্রশ্নটা কি বুঝতে পেরেছো তুমি, আমরা কি জিজ্ঞেস করেছি? জি স্যার, বুঝতে পেরেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি according to law of demand, since demand curve is downward sloping, so obviously price যখন P1 থেকে P2 তে ফল করেছে, আমরা দেখি কনজিউমারটা আগে যতটুকু কনজিউম করতো Q1 অ্যামাউন্ট তার চেয়ে এখন বেশি কনজিউম করছে Q2। সো তাহলে as per the law of demand, if other things remaining same, if P changes or if price of a particular product decreases, then quantity of that quantity consumption of that product actually increases. সো আমাদের কোয়েশ্চেনটা ছিল যে এমন তো হয় ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ যে there are some products in our practical life যেটা আমরা প্রাইস কম হলেও হয়তো বেশি কনজিউম করি না। can you tell us some product, some such product যাদের ডিমান্ডটা এরকম? এক্সাম্পল হিসেবে অলরেডি একজন মেডিসিনের কথা বলেছো। সো মেডিসিন আমরা হয়তো প্রয়োজন হলে কনজিউম করি, দ্যাটস এ পারফেক্ট এক্সাম্পল যে কোয়েশ্চেনটা আমি করেছি। বাট আমি আরো একটু সহজ এক্সাম্পল যেটা আমরা প্রতিদিন কনজিউম করি, ক্যান ইউ? স্যার কলম হতে পারে, আমরা কলম তো এটার যদি প্রাইস বাড়েও আমাদের তো ইউজ করতেই হবে। তুমি এক্সপ্লেনেশনটা যদি আরেকবার একটু বলো। আমরা বলছি যে প্রাইস কমলেও হয়তো বেশি কনজিউম করি না, আমরা এই ফিচারটার কথা বলছি। ক্যান ইউ টেল আস সাম প্রোডাক্ট? স্যার খাতা কলম এগুলা তো হচ্ছে আমরা মানে প্রাইস যদি বাড়েও তাহলেও ইউজ করবই, আমি এই সেন্স থেকে বললাম। তুমি আমার পয়েন্টটা মনে হয় খুব ভালোভাবে বুঝতে পারো না। লেটস স্টে টিউনড। অফ কোর্স পেন এন্ড পেপার ক্যান বি অ্যান এক্সাম্পল, ডেফিনেটলি ইট ক্যান বি অ্যান এক্সাম্পল, বাট the way we will try to fit them into the example is kind of different. So তুমি মনে হয় ডিসকাশনটা বুঝতে পারো না। স্টে টিউনড। ওকে স্যার। Anybody else? Shihab, 446, Shihab. Yes, sir.
গুড মর্নিং শিহাব, ভালো আছো? জি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শিহাব, ক্যান ইউ টেল আস সাম প্রোডাক্টস যেগুলি হয়তো আমি এইভাবে যে গ্রাফটা ড্র করেছি এভাবে বিহেভ করে না। ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ উই হ্যাভ লট অফ সাচ প্রোডাক্টস। খুব ইম্পর্টেন্ট প্রোডাক্ট, দে আর ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্টস। শিহাব, হ্যালো স্যার। হ্যাঁ, কোয়েশ্চেনটা তো শুনতে পেয়েছো? স্যার আমি কেবল জয়েন করলাম ক্লাসে। গুড, ওকে, স্টে টিউন, ফাইন ফাইন। আমার মনে হয় আমরা টাইম দিতে পারছি না। সো তুমি এইভাবে চিন্তা করো, থিংক অ্যাবাউট সল্ট এন্ড সুগার। খুব ইম্পর্টেন্ট প্রোডাক্ট প্রতিদিনের সবার জন্য। পেন এন্ড পেপার only important for the students or for the academicians. Medicine might be important only for the sick people, but think about salt and sugar. তুমি কি লবণের দাম কমে গেলে তোমার প্রয়োজনের চেয়ে বেশি কনজিউম করবা? তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই কনজিউম করবে তুমি সল্ট। সিমিলার থিংস গোজ ট্রু ফর সুগার। দাম কমে গেলেই তুমি যে সেটাকে বেশি কনজিউম করবা তা না, তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই হয়তো তুমি কনজিউম করবা। সো দেয়ার আর সাম এক্সাম্পলস। এট দ্য সেম টাইম ইয়েস, প্রাইস কমলে কোয়ান্টিটি ডিমান্ড বাড়ে, বাট আমি যদি জিজ্ঞেস করি সব প্রোডাক্টের কি প্রাইস কমলে কোয়ান্টিটি ডিমান্ড একই পরিমাণ বাড়ে? ফর এক্সাম্পল, আমরা যদি এখানে দেখি যে রাইসের প্রাইস যদি 50% ফল করে, তাহলে একজন কনজিউমার যেভাবে রিঅ্যাক্ট করবে যতটুকু কোয়ান্টিটি ডিমান্ড বাড়াবে, অবভিয়াসলি গাড়ির প্রাইস যদি 50% ফল করে যায় তার ডিমান্ড একই পরিমাণ বাড়বে না, তার ডিমান্ড হয়তো ডিফারেন্ট ওয়েতে বাড়বে। সো ইন প্র্যাকটিক্যাল লাইফ উই ক্যান সি দ্যাট দেয়ার আর সাম প্রোডাক্টস যেগুলি প্রাইস কমলেও হয়তো আমরা আমাদের ডিমান্ডকে পরিবর্তন করতে চাই না, এন্ড এট দ্য সেম টাইম ইন প্র্যাকটিক্যাল লাইফ দেয়ার আর অলসো সাম প্রোডাক্টস যেখানে প্রাইস কমলে কোয়ান্টিটি ডিমান্ড একই পরিমাণ বাড়ে না। So those topic will be discussed in the following chapter, এবং যেটাকে আমরা সাধারণত ডিসকাস করে থাকি এই টপিকটার আন্ডারে উই কল ইট ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখানে হয়তো আমরা সেই টপিকগুলিকে ডিটেইল ডিসকাশন করব। সো অবভিয়াসলি তোমার যদি মনে এই ধরনের প্রশ্ন এসে থাকে, ইটস এ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন, এবং এই জিনিসগুলিকে আমরা ডিসকাস করার চেষ্টা করব ইন দ্য আপকামিং টপিকস যেগুলিকে আমরা বলি ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ফাইন। সো হ্যাভিং সেড দ্যাট, আমরা ছিলাম মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ এটাতে, এবং আমরা ফ্যাক্টর খুঁজে বের করার চেষ্টা করেছিলাম যে কার কারণে আসলে মুভমেন্ট হবে। তাহলে তুমি দেখো প্রাইসের চেঞ্জের কারণে, ওন প্রাইস চেঞ্জ হওয়ার কারণে এখানে তুমি যে পরিবর্তনটা দেখিয়েছো ডিমান্ড কার্ভে, কিভাবে সেই পরিবর্তনটাকে তুমি প্রেজেন্ট করেছো? ইউ ওয়্যার ইনিশিয়ালি অ্যাট পয়েন্ট এ, আফটার দ্য চেঞ্জ ইন প্রাইস you have moved from point A to point B on the same demand curve. তাহলে কোনো একটা প্রোডাক্টের নিজের দামের যে পরিবর্তন হয়, ওন প্রাইসের যে পরিবর্তন হয়, এর কারণে করেসপন্ডিং কোয়ান্টিটির যে চেঞ্জ সেটা আমরা দেখানোর চেষ্টা করি থ্রু ইউজিং মুভমেন্ট। তাহলে মুভমেন্ট কোন ফ্যাক্টরটার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি, বা মুভমেন্ট হচ্ছে গ্রাফে ডিমান্ড কার্ভের ক্ষেত্রে মুভমেন্ট হচ্ছে গ্রাফে কোন ফ্যাক্টরটার কারণে? যদি কোনো একটা প্রোডাক্টের নিজের দামের পরিবর্তন হয়, অর্থাৎ এখানে যে ফার্স্ট ফ্যাক্টরটা এটার চেঞ্জের কারণে কোয়ান্টিটি ডিমান্ডের যে করেসপন্ডিং চেঞ্জ, সেই করেসপন্ডিং চেঞ্জটাকে আমরা দেখাচ্ছি বাই ইউজিং মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড গ্রাফ। অথবা তুমি ব্যাপারটাকে এভাবেও মনে রাখতে পারো, যেহেতু গ্রাফের মধ্যে প্রাইস ভ্যারিয়েবলটাকে আমি এক্সপ্লিসিটলি দেখতে পাচ্ছি, আই ক্যান সি দ্য প্রাইস এক্সপ্লিসিটলি ইন দ্য গ্রাফ এন্ড দেয়ার ইজ এ ডেডিকেটেড এক্সিস for price. So if there is any change in that particular variable, the corresponding change will be presented by using the movement, and in that case we will move from one point to the other along the same demand curve. But when we will shift, we will use shift. কখন আমরা shift use করব? For example, তুমি এইভাবে চিন্তা করো, যখন তুমি এই ডিমান্ড কার্ভটা ড্র করেছো, লেটস সে আমি তোমাকে জিজ্ঞেস করলাম what was happening on income for this particular consumer. Forget about everything, advertising, season, tax, price of related products, এই জিনিসগুলোর কথা বলে দাও। জাস্ট তুমি হয়তো তাকে জিজ্ঞেস করছো ইনকামের কথা। When you draw this demand curve, what was happening to the income of the particular consumer? এই কনজিউমারের ইনকামটার কি অবস্থা ছিল, বা ইনকামটাতে কোনো চেঞ্জ হচ্ছিল কিনা? What do you think? নো স্যার, ইনকামটা ফিক্সড ছিল। ইনকামটা ফিক্স ছিল। তুমি ইনকাম কিন্তু জানো না। একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো, when you draw the demand curve, you don't know the income of the consumer. তুমি কনজিউমার ইনকামটা জানো না, বাট তুমি কনফিডেন্টলি একটা কথা বলতে পারছো যে ইনকাম ওয়াজ ফিক্সড। ইনকামের লেভেল যাই থাকুক না কেন, ইনকামটা ফিক্সড ছিল।
তো ইনকাম যাই থাকুক, ইনকামটা ফিক্স ছিল। তুমি এটা কনফিডেন্টলি কিভাবে বলেছো? বিকজ when we draw the demand curve, we said that we are following law of demand. And what was the law of demand? What was the statement of the law of demand? You said that if other things remaining same, যদি অন্য সবকিছু ফিক্স থাকে, there should be a negative relationship, inverse relationship between price and quantity demand. So কোয়ান্টিটি ডিমান্ড এবং প্রাইসের মধ্যে সম্পর্কটা যে নেগেটিভ, ডিমান্ড কার্ভটা যে ডাউনওয়ার্ড স্লোপিং, এটা কখন হচ্ছে? যদি আদার থিংস সব যেগুলি আছে সেগুলি যদি ফিক্স থাকে, এবং সে আদার থিং বা আদার ফ্যাক্টরগুলির মধ্যে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ছিল কনজিউমারের ইনকাম। সো আমি ইনকামের লেভেলটা কত জানি না, বাট হোয়াট এভার দ্য লেভেল অফ দি ইনকাম, আই ক্যান কনফিডেন্টলি সে সিন্স উই আর ফলোইং ল অফ ডিমান্ড দ্যাট ইনকাম শুড রিমেইন কনস্ট্যান্ট। ফর এক্সাম্পল, আমি হয়তো তোমাকে বললাম এখানে, জাস্ট ধরে নাও যে অ্যাজ এ কনজিউমার তার ইনকাম লেভেল এট পার্টিকুলার পয়েন্ট, এখানে আমার তার ইনকাম লেভেল হচ্ছে, আমরা ধরি আই ইজ ইকুয়াল টু পার আওয়ার ফর এক্সাম্পল $50 পার আওয়ার তার ইনকাম। প্রতি আওয়ারে তার যদি $50 ইনকাম হয়, তখন কনজিউমারের ডিমান্ড কার্ভ হচ্ছে এরকম, P1 প্রাইসে সে Q1 কনজিউম করে, এবং $50 ইনকাম ফিক্স থেকে প্রাইস যদি কোনো কারণে কমে যায়, সে আগের চেয়ে একটু বেশি পরিমাণ কনজিউম করে। Now, if I ask you the question that let's say you have a situation when this particular consumer has an increased income, and now per hour he is earning, for example, he or she is earning, for example, let's say I is equal to $80 per hour. সে এখন প্রতি আওয়ারে $80 করে আর্ন করছে। So what would be the impact on the demand curve? আমি তোমাকে জিজ্ঞেস করলাম ডিমান্ড কার্ভের উপরে impact কি হবে? What would be your answer? তোমার অ্যানসারটা কি হবে? First of all, do you think that the demand will remain same? Price is fixed. প্রাইস আগে যে পরিমাণ আছে সেই পরিমাণই রয়ে গেছে এখনো, কিন্তু পার আওয়ার একজন কনজিউমারের যে ইনকাম, সেই ইনকামটা আগের চেয়ে বেড়ে গিয়েছে। So do you think the demand will remain fixed? Let's say এখানে যে ডিমান্ড কার্ভটা আমি ড্র করেছি, that demand curve is for pleasure trip. ডিমান্ড কার্ভটা প্লেজার ট্রিপের জন্য। সো একজন কনজিউমার বছরে কতবার প্লেজার ট্রিপে যায় এবং তার প্রাইস কত, তার সাথে আমরা একটা সম্পর্ক দেখানোর চেষ্টা করছি। সো যখন তার ইনকাম ছিল $50, তখন তার প্রাইস এবং কোয়ান্টিটির মধ্যে সম্পর্কটা এরকম ছিল, এবং ডিমান্ড কার্ভটা ছিল দিস ওয়ান। নাও ইফ ইনকাম ইজ $80 per hour, do you think that the demand will remain same as before? What is your position? No, না sir. স্যার, সেম থাকবে না। প্লেজার ট্রিপ হলে স্যার সেম থাকার কথা না, কিন্তু স্যার বেসিক নিড যদি হয় তাহলেও কি আমরা ডিফারেন্ট কিছু দেখবো? Yeah, of course. Please, let's not get us involved in that particular discussion. What is the type of the product? Okay, we are going to have a whole chapter on these particular issues regarding, as I said, the elasticity of demand. We are going to discuss in a whole chapter about the type of product and how income change can affect the quantity demand, how price change can affect the quantity demand, and what would be the magnitude, how people actually respond. Okay, we will have a whole lot of chapter in those topics. Okay, let's just not involved in the type of data. Okay. 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 So what is your position? Tell us. ডিমান্ড বাড়বে, ডিমান্ড কার্ভটা রাইটে শিফট হবে। Exactly, demand will increase. আমরা এখানে যেমন বলেছিলাম যে প্রাইস কমার কারণে কোয়ান্টিটি ডিমান্ড বাড়বে, উই ক্যান অলসো সে দ্যাট পার আওয়ার ইনকাম যদি কনজিউমারের বেড়ে যায়, আগে যতটুকু তার ডিমান্ড ছিল তার থেকে তার ডিমান্ড বেশি হবে। অ্যাটলিস্ট তুমি এইভাবেও হয়তো বলতে পারো যে আগে তার যে পারচেজিং পাওয়ার ছিল, ক্রয় ক্ষমতা ছিল, তার চেয়ে এখন তার ক্রয় ক্ষমতাটা কি অনেক বেশি। সো এই যে ডিমান্ড বেড়ে গেছে আগের তুলনায়, how we are going to show the change? আমি এই চেঞ্জটাকে তাহলে দেখাবো কিভাবে, প্রেজেন্ট করব কিভাবে গ্রাফে? ফার্স্ট অফ অল, গ্রাফে আমার ইনকামের জন্য ডেডিকেটেড কোনো এক্সেস নাই। সো ইটস অ্যান এক্সটার্নাল ফ্যাক্টর, ইটস অ্যান এক্সোজেনাস ফ্যাক্টর ফর হুইচ দ্য কোয়ান্টিটি ডিমান্ড ইজ চেঞ্জড, and obviously that factor is ignored, and I cannot say that or I cannot completely ignore that factor. এটাকে কোনোভাবে আমি ইগনোর করতে পারি না। In practical life, it's very difficult that you are going to keep fixed the income, you are going to keep fixed the advertising expenditure, you are going to keep fixed the tax. So those factors are very, very important. You have to incorporate them in the dynamics. So how you are going to change, how you are going to show the change? So you know that demand is going to be larger than before, আগের চেয়ে ডিমান্ড বেশি হবে।
তো এটা আমি গ্রাফে তাহলে দেখাবো কিভাবে। সো যেহেতু একটা এক্সটার্নাল ফ্যাক্টর এখানে চেঞ্জ হয়েছে, এন্ড সিন্স দেয়ার ইজ নো আদার নো আদার এক্সিস, ডেডিকেটেড এক্সিস ফর ইনকাম, সো আমাদেরকে যেটা করতে হবে যে ডিমান্ড বেড়েছে এটা দেখানোর জন্য উই হ্যাভ টু ড্র আ নিউ ডিমান্ড কার্ভ টু দ্য রাইট অফ দি ইনিশিয়াল ওয়ান। আমার ডিমান্ড কার্ভটা প্যারালালি রাইট হ্যান্ড সাইডে শিফট করে যাবে। সো লেটস সে উই হ্যাভ এ নিউ ডিমান্ড কার্ভ ডি প্রাইম। সো এই যে আমরা ডি থেকে ডি প্রাইমে শিফট করলাম, এটা কার কারণে? প্রাইসে চেঞ্জের কারণে? দ্য অ্যান্সার ইজ নো। তাহলে কি কারণে শিফট করেছি? আমাদের আগে প্রতি ঘন্টায় ইনকাম ছিল এই কনজিউমারের $50, এখন তার প্রতি ঘন্টায় ইনকাম হচ্ছে $80। সো তার পারচেজিং পাওয়ার যেহেতু বেড়েছে, ডিমান্ড কার্ভটা রাইটওয়ার্ড শিফট করে গেছে, এবং এটা কি ইন্ডিকেট করছে? যে P1 প্রাইসে আমি আগের চেয়ে ইচ্ছে করলে বেশি কিনতে পারি। ওই পরিমাণ কিনছি কিনা, দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন, যেটা একটু আগে আমরা বলছিলাম যে ইট মাইট ডিপেন্ড অন দ্য টাইপ অফ দ্য প্রোডাক্ট অলসো। সো P1 প্রাইস আই ক্যান কনজিউম মোর, আমি আগের চেয়ে বেশি কনজিউম করতে পারি, এই পয়েন্টটা আমি কনজিউম করতে পারি ইফ আই ওয়ান্ট, এবং অ্যাজ ওয়েল এজ P2 প্রাইসও আমি আগের চেয়ে কি করতে পারি? বেশি কনজিউম করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে কনজিউম করতে পারি। সো দুইটা প্রাইস লেভেলই আমার আগের চেয়ে এখন পারচেজিং পাওয়ারটা বা ডিমান্ডটা কি বেশি। সো এখানে হয়তো আমি এরকম বলতে পারি যে when my income level was $50, I was a low demand consumer, and when my income becomes $80 per hour, I become a high demand consumer, because at each point my quantity of consumption becomes larger than what I was doing in before. Okay, so that's the way we show the dynamics. তাহলে শিফট কখন হচ্ছে? আমি ওন প্রাইস ছাড়া আদার ফ্যাক্টর গুলিকে যদি আমি চেঞ্জ করি, এই আদার ফ্যাক্টর গুলি চেঞ্জ হওয়ার কারণে যদি কোয়ান্টিটি ডিমান্ডের কোনো পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে আমি এই চেঞ্জটাকে দেখাবো হচ্ছে বাই ইউজিং শিফট। ফর এক্সাম্পল আমি এবার একটু জাস্ট দেখি যে আমি বুঝাতে পেরেছি কিনা জিনিসগুলি সবাইকে। ইফ আই আস্ক ইউ, ইফ গভর্নমেন্ট ইনক্রিজেস দ্য ইনকাম ট্যাক্স, চিন্তা করে অ্যান্সার দিবে, এবং তারপর আমরা গ্রাফটা ড্র করার চেষ্টা করব। সো দ্য কোয়েশ্চেন ইজ, গভর্নমেন্ট increases the income tax. Government increases income tax of the consumer. So what happens to demand? Demand এর কি হবে বলো তো? ডিমান্ড কমে যাবে। ডিমান্ড কমে যাবে। ওকে, আমরা একটু দেখি, পিক করি কারেক্ট অ্যান্সার, একটু দুই একজনকে পিক করি যে একটু এক্সপ্লেইন করতে পারে কিনা ব্যাপারটাকে। মোহাম্মদ কাউসার 412 রোল নাম্বার। মোহাম্মদ কাউসার রোল নাম্বার 412। ওকে, রোল নাম্বার 445 শাদ আহমেদ। শাদ আহমেদ। ইয়েস স্যার। ওকে শাদ, তোমাদের নামের আগে যে 3টা ডিজিট দেওয়া আছে এটা তো রোল নাম্বার নাকি? জি স্যার, এটা আমাদের মানে কি এক্সাম রোল। Okay, so we are talking about the dynamics of the demand curve, and particularly we are on the part where we were discussing shift of the demand curve. Now I asked a question and it says that if government increases the income tax for the consumers, what would happen to the demand? স্যার দ্য ডিমান্ড কমে যাবে স্যার, কারণ এখানে আমাদের এফিসিয়েন্ট যে মানে আর কি ইনকাম সেটা কমে যাচ্ছে। কারণ যদি ইনকাম ট্যাক্সটা বেড়ে যায় তাহলে আমাদের আগে যে পরিমাণ ট্যাক্স দিতে হতো ইনকাম থেকে, সেই ট্যাক্সটা মানে আর কি আরো বেশি দিতে হচ্ছে, যার কারণে আমাদের আগে যে ইনকামটা আমরা নিজেদের জন্য ব্যবহার করতে পারতাম সেটার পরিমাণ কমে যাচ্ছে। সো আমাদের মানে ব্যবহার করার মতো অর্থ কমে যাচ্ছে, আর এ কারণে আমাদের ডিমান্ডটাও কমে যাবে। পারফেক্ট, থ্যাংক ইউ এন্ড পারফেক্ট এক্সপ্লেনেশন সাদ। তাহলে এবার একটু আমরা গ্রাফে চলে আসি তোমার কথা ধরে। তাহলে গ্রাফটাতে আমরা কিভাবে সেই চেঞ্জটা দেখাবো? আর উই গোইং টু ইউজ দ্য মুভমেন্ট অর দ্য শিফট? স্যার শিফট। And in which direction the line is going to be shifted? স্যার লাইনটা নিচে চলে আসবে। So in which direction? Will the shift be on the rightward or to the leftward? Leftward sir. Leftward shift হবে। Perfect answer. Thank you Shad. তাহলে আমরা যদি ডিমান্ড কার্ভটা এইভাবে ড্র করি, লেটস সে Q on the quantity, Q is the quantity demand on the horizontal axis, P is the price on the vertical axis. So you have initial demand curve, for example D, and let's say the income tax rate was 10%.
10% ইনকাম ট্যাক্স রেটে আমার ডি ছিল ডিমান্ড কার্ভ, কিন্তু যদি কোনো কারণে ইনকাম ট্যাক্স রেট বেড়ে যায়, ফর এক্সাম্পল আমাকে এখন 20% ট্যাক্স দিতে হয়, তাহলে আগে আমি যে পরিমাণ খরচ করতে পারতাম আমার ইনকাম থেকে, সে পরিমাণ আমি খরচ করতে পারছি না। আমি হয়তো একই পরিমাণ আর্ন করছি, কিন্তু আমার ইনকাম লেভেল ফল করেছে। কেন? বিকজ গভর্নমেন্টকে আগে আমার 10% ট্যাক্স দিতে হতো, এখন হয়তো গভর্নমেন্টকে আমার 20% ট্যাক্স দিতে হচ্ছে। সো because of providing larger tax rate, higher tax rate, আগে আমি যে পরিমাণ টাকা খরচ করতে পারতাম, এখন আমার খরচের পরিমাণটা তার চেয়ে কম। সো অবভিয়াসলি আমার পারচেজিং পাওয়ার কমে যাবে এবং আমার ডিমান্ড ফর ইচ প্রাইস লেভেল, আমার ডিমান্ড কমে যাবে, and that change will be presented by using shift of the demand curve, and the demand will shifted to the left. Now কেন আমরা এখানে শিফট ইউজ করেছি other than using movement? Because we do not have any dedicated axis for the taxation এর জন্য পার্টিকুলার কোনো axis এখানে আমাদের নেই। সো অবভিয়াসলি ইটস অ্যান এক্সোজেনাস ফ্যাক্টর। যদি তার পরিবর্তন হয়, সেই এক্সোজেনাস ফ্যাক্টরের চেঞ্জটাকে যদি আমি দেখাতে চাই, সেক্ষেত্রে অবভিয়াসলি চেঞ্জটা হয়তো আমাকে শিফটের মাধ্যমে দেখাতে হবে। নাও আমরা মোটামুটি গভর্নমেন্ট ইনকাম ট্যাক্সের এফেক্টটাও দেখাতে পারলাম গ্রাফে। নাও আমরা একটু জিনিসটাকে কমপ্লিকেটেড করার চেষ্টা করি, চলো, যেটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে প্রায় হয়তো আমরা দেখে থাকি। এরকম একটু একটা আলোচনা চলো আমরা একটু ইনকর্পোরেট করার চেষ্টা করি। এখানে খুব ইম্পর্টেন্ট একটা ভ্যারিয়েবল আমাদের ডিসকাশনের মধ্যে ছিল। আমাদের ডিমান্ড ফাংশনটা লেখার সময় আমরা লিখেছিলাম which was price of related প্রোডাক্টের প্রাইস। এবং রিলেটেড প্রোডাক্টকে আমরা ডিভাইড করেছিলাম, কয় ভাগে ডিভাইড করেছিলাম আমরা রিলেটেড প্রোডাক্টকে? ক্যান এনিবডি রিমেম্বার? দুভাগে। দুভাবে। হোয়াট ওয়ার দোজ? কারা কারা ছিল তারা? Substitute and complementary. Can you define substitute product? তুমি ডিফাইন করতে পারো এবং আমাদেরকে কি একটু এক্সাম্পল দিতে পারো সাবস্টিটিউট প্রোডাক্টের? স্যার সাবস্টিটিউট প্রোডাক্ট বলতে হচ্ছে আমরা যে প্রোডাক্ট গুলো মেইন প্রোডাক্টটার জায়গায় হচ্ছে আমরা ওটা ইউজ করতে পারি উইদাউট আ প্রবলেম। So substitute products are those which can be consumed, consumed in place of one another. একটার আরেকটাকে হয়তো আমরা কনজিউম করতে পারি, তাই না? So example? স্যার যেমন tea and coffee, one can be used over the other. Common example of substitute products. Fine. Anybody else on complementary? আর কেউ কি একটু complementary কথা বলতে পারি আমরা? স্যার যেটা আমরা একটা আরেকটার সাথে ইউজ করি, মানে একটা ইউজ করতে গেলে আরেকটা লাগবে, যেমন কার আর ফিউয়েল। Complementary products are those which are consumed together, যেগুলোকে আমরা একসাথে কনজিউম করি, সেটাকে আমরা কমপ্লিমেন্টারি প্রোডাক্ট বলি, যেমন কার এন্ড ফুয়েল। ফাইন। তাহলে if price of related products changes, then how the demand of the original commodity is going to change, and of course how you are going to show the change in the figure. এই জিনিসটা নিয়ে একটু আমরা কথা বলতে চাই। তো এটা নিয়ে কথা বলা এবং সহজে বোঝার ওয়েটা হচ্ছে টু বিগিন উইথ এন এক্সাম্পল। একটা এক্সাম্পল দিয়ে শুরু করা। ধরো আমরা একটু জানার চেষ্টা করছি হোয়াটস গোয়িং টু হ্যাপেন টু দি কোয়ান্টিটি ডিমান্ড অফ বিফ। কোয়ান্টিটি ডিমান্ড অফ বিফের কি হবে এটা আমরা জানার চেষ্টা করছি। কোয়ান্টিটি ডিমান্ড অফ বিফ, সো দ্যাটস হোয়াট ইউ উড লাইক টু নো। এটার উপর এফেক্ট কি হবে সেটা আমরা জানতে চাই। What's going to be the effect on the quantity demand of beef? কার কারণে? If there is any change in price of mutton, যদি মাটনের প্রাইসের কোনো চেঞ্জ হয়। So because of change in price of mutton, price of muttoner চেঞ্জের কারণে আমি একটু জানার চেষ্টা করছি what's going to happen to the quantity demand of beef. What would be your answer? আমরা গ্রাফটাতে পরে আসছি, আগে আমরা ডিসাইড হবে না। ভালোভাবে খেয়াল করো, এটা কি নিজের দাম? তুমি কি বিফ প্রাইসের চেঞ্জ হওয়ার কারণে কোয়ান্টিটি ডিমান্ডেড এর প্রাইস চেঞ্জ করতে, কোয়ান্টিটি ডিমান্ডেড চেঞ্জ দেখতে চাচ্ছ? দ্য অ্যানসার ইজ নো। তুমি চেঞ্জ করেছো তাহলে কাকে? তুমি চেঞ্জ করেছো এখানে রিলেটেড একটা প্রোডাক্ট, সাবস্টিটিউট প্রোডাক্ট। তাহলে আমরা যেটা করি প্রথমে ডিসাইড করার চেষ্টা করি যে বিফ এবং মাটন কি ধরনের প্রোডাক্ট, এটা প্রথমে আগে ডিসাইড করি। বিফ এন্ড মাটন, ফার্স্ট অফ অল এই দুটো প্রোডাক্ট হচ্ছে সাবস্টিটিউট, তাদের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে
মানে আমরা একটা প্রোডাক্টের জায়গায় অন্য একটা প্রোডাক্টকে কনজিউম করতে পারি। তুমি চেঞ্জ করেছো কাকে? মাটনের প্রাইসকে। ফর এক্সাম্পল তুমি হয়তো বলছো মাটনের প্রাইস আগের চেয়ে লেটস সে বেশি, অথবা মাটনের প্রাইস আগের চেয়ে কম। লেটস সে প্রাইস অফ মাটন ওয়েন্ট ডাউন, অনেক কমে গেছে প্রাইস অফ মাটন আগের চেয়ে। সো ইফ প্রাইস অফ মাটন ওয়েন্টস ডাউন, how that's going to affect the quantity demand of beef, beefের ডিমান্ডকে কিভাবে এফেক্ট করবে? তো যেহেতু প্রোডাক্ট দুইটা সাবস্টিটিউট, there are some people যারা হয়তো বিফ কনজিউম করতো, বাট they would like to consume মাটন। তারা হয়তো মাটন কনজিউম করতে পছন্দ করে, কিন্তু প্রাইস বেশি হওয়ার কারণে হয়তো তারা বিফ কনজিউম করতো, মাটন কনজিউম করতে পারতো না। কিন্তু যদি মাটনের প্রাইস কোনো কারণে কমে যায়, সো অফকোর্স দেয়ার উইল বি সাম পিপল যারা প্রিভিয়াসলি বিফ কনজিউম করতো, দে উড রিডিউস দেয়ার বিফ কনজাম্পশন, তারা তাদের বিফ কনজাম্পশন কমাবে, and they will move towards the consumption of mutton. So what would happen to the demand of overall demand of beef? Demand overall beef এর ডিমান্ডের কি অবস্থা হবে তখন? বেড়ে যাবে না কমে যাবে আগের তুলনায়? কমে যাবে। কমে যাবে। So now you want to show this change in the graph. তুমি গ্রাফে দেখাতে চাও, তাহলে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যখন আমরা জিনিসগুলি বুঝে যাই তখন আমরা আমাদের মতো করে হয়তো একটা গ্রাফে ড্র করতে পারি, কিন্তু আমরা ইউজুয়ালি যেটা করি সব সময়, যারা আমাদের মতো বিগিনারদেরকে আমরা বলি দুইটা গ্রাফ ড্র করতে। এই ক্ষেত্রে একটা গ্রাফ হবে বিফের ডিমান্ডের জন্য, আর একটা গ্রাফ হবে মাটনের ডিমান্ডের জন্য। So you have two demand curve and two different graph here. You have, for example, price of beef and quantity demand of beef. সো তুমি যদি দুইটা গ্রাফ ড্র করো তাহলে যে সুবিধাটা হবে এই ক্ষেত্রে তোমার চান্স অফ ডুইং মিস্টেক উইল গো ডাউন, and you have another graph here which is quantity demand of mutton, and here you have price of mutton. Interestingly, এটা এইভাবে দেখানোর পরেও I will find some people in my class যারা হয়তো এক্সামে এইভাবে গ্রাফটা ড্র করবে। সেটাও বলে দিই, কারণ এই ভুলটা খুবই কমন একটা ভুল। কোয়ান্টিটি ডিমান্ড অফ, যেহেতু আমি তার কাছ থেকে জানতে চেয়েছি বিফের ডিমান্ডের কি চেঞ্জ হবে প্রাইস অফ মাটনের চেঞ্জ হওয়ার কারণে, সেই গ্রাফটা আঁকবে এইভাবে, কোয়ান্টিটি ডিমান্ড অফ বিফ, আর এখানে লাগবে সে প্রাইস অফ মাটন। উইল দ্যাট বি এ ডিমান্ড কার্ভ? হোয়াট ইজ ইউর অ্যান্সার? নো স্যার। এটা কি ডিমান্ড কার্ভ হবে? নো স্যার, হবে No, না। sir. নো স্যার, এটা হবে না ডিমান্ড কার্ভ। ভুলটা কোথায় করেছে বলো তো দেখি। স্যার ইউনিট তো মানে সেম নাই, মানে মাটনের প্রাইস আর ডিমান্ড কার্ভ বিফের। এভাবে না বলে বরঞ্চ কথাটা তুমি এইভাবে বলো, স্যার ওর বেসিক ল অফ ডিমান্ড বুঝাতে প্রবলেম আছে। It's not something which is following basic law of demand. So basic law of demand তোমাকে কি বলে? আমি সবকিছু ফিক্স রেখে কার কার মধ্যে সম্পর্ক দেখাতে চাই? রিলেটেড প্রোডাক্টের প্রাইস এবং কোয়ান্টিটি ডিমান্ডের মধ্যে সম্পর্ক দেখাতে চাই, নাকি ওন প্রাইস এবং কোয়ান্টিটি ডিমান্ডের মধ্যে সম্পর্ক দেখাতে চাই? Own price and quantity demand. কোয়ান্টিটি ডিমান্ড। পার্টিকুলারলি এই স্টুডেন্টটা যে এটা ড্র করার চেষ্টা করছিল, সে রিলেটেড প্রোডাক্টের প্রাইসের সাথে ড্র করার চেষ্টা করছে কাকে? আমাদের বেসিক যেটা বেস কমোডিটি বা ইনিশিয়াল কমোডিটি তার ডিমান্ডকে সে রিলেট করার চেষ্টা করছে, which is not the philosophy of law of demand. So obviously এই ভুলটা খুবই কমন একটা ভুল, রেগুলারলি করে থাকে, সেটা না করাটাই হয়তো ভালো। আবার ইন্টারেস্টিংলি এই ধরনের দুইটা প্রোডাক্ট থাকলে কিছু স্মার্ট গাই তো ক্লাসে সবসময় থাকে, তারা কনফিউজড, সে জানে না আসলে কোন প্রাইসটা সে এখানে দিবে, এবং এইভাবে সে চিন্তা করে দেখে নাই। তখন সে যেটা করে সেটা হচ্ছে এখানে প্রাইসটাকে সে আইডেন্টিফাই করে না, সে বলে দেয় এটা একটা প্রাইস, এখন কার প্রাইস সেটা সে বলতেছে না, এটা কি বিফের প্রাইস না মাটনের প্রাইস। ইট মিনস দ্যাট হি অর শি ইজ কনফিউজড। বুঝতে পারছি তো। কিছু কিছু ফ্যাকাল্টি আমার মতো যাদের একটু কাজ টাজ কম, তারা আবার দেখার সময় খাতাটাতে এগুলি একটু খুঁটে খুঁটে দেখে আর কি। তো এই ধরনের চান্স নেওয়া যাবে না, মনে থাকে যেন। ঠিক আছে, বুঝতে পারছি ইস্যুটা সবাইকে ক্লিয়ার করতে পেরেছি সবার জি কাছে? স্যার। জি স্যার। ঠিক আছে, এই চান্সগুলি নেওয়া যাবে না। আমি যেটা শিখবো সেটা আমি একদম ভালোভাবে শিখবো, কনফিডেন্টলি যেন আমি বলতে পারি। ফাইন, তাহলে আমরা চলো প্রথমে যেটা করি, দুটো ডিমান্ড কার্ভ ড্র করে ফেলি। ইনিশিয়ালি উই হ্যাভ ওয়ান ডিমান্ড কার্ভ। এই ডিমান্ড কার্ভটা কার জন্য হবে, মাটনের না বিফের? বিফ। Beef. Demand for beef. And let's say we have another demand curve, this one. এই ডিমান্ড কার্ভটা হচ্ছে মাটনের। তাহলে প্রথমে আমি চেঞ্জ করেছি কাকে, কার প্রাইসকে চেঞ্জ করেছি? মাটনের প্রাইসকে। ধরো
initially the price of mutton was here, এখানে হয়তো ছিল let's say 750 টাকা পার কিলো এখানে ছিল, এবং এখানে আমাদের ডিমান্ড ছিল ফর এক্সাম্পল মার্কেটে হয়তো প্রতিদিন let's say 100 কিলো অফ মাটন বিক্রি হতো, ঠিক আছে? কোনো কারণে মাটনের প্রাইস কমে, ফর এক্সাম্পল তুমি হয়তো বলছো নাও দ্য মাটন প্রাইস ইজ let's say ফর এক্সাম্পল 600 টাকা, মাটনের প্রাইস হচ্ছে 600 টাকা, সো ইউ হ্যাভ নিউ প্রাইস অফ মাটন, যার কারণে আমি দেখলাম এখানে আগে যতটুকু কনজিউম করতো বাজারে যতটুকু মাটন বিক্রি হতো তার থেকে বেশি বিক্রি হচ্ছে, লেটস সে নাও দ্য মাটন is 150, mutton is selling at around 150 kilo per day in the market, so obviously quantity demand has increased. Now এই চেঞ্জটা তুমি দেখিয়েছো কিভাবে? তুমি দেখিয়েছো এ থেকে বি তে মুভ করে, কারণ তুমি মাটনের প্রাইসের কারণে মাটনের ডিমান্ড কতটুকু চেঞ্জ হয়েছে সেটা দেখিয়েছো, কিন্তু তোমাকে দেখাতে বলা হয়েছে কি আমি মাটনের ডিমান্ডে কতটুকু চেঞ্জ হয়েছে সেটাতে ইন্টারেস্টেড না, আমি দেখাতে চাচ্ছি কোয়ান্টিটি ডিমান্ড অফ বিফ কতটুকু চেঞ্জ হয়েছে। সো অবভিয়াসলি ইন দিস পার্টিকুলার ফিগার obviously price of mutton is an external factor, is an exogenous factor. So obviously এই যে 50 কিলো অফ এক্সট্রা মাটন মার্কেটে বিক্রি হচ্ছে, এই 50 কিলো অফ এক্সট্রা মাটন হয়তো আগে বিফ বিক্রি হতো, কিন্তু সেই বিফের কনজিউমাররা শিফট করে হয়তো এখন মাটনের দিকে গিয়েছে। সো অবভিয়াসলি আগে যতটুকু পরিমাণ বিফ বিক্রি হতো এখন আমাদের বিফ সেলের পরিমাণ তার চেয়ে হয়তো কম। সো অবভিয়াসলি দ্য ডিমান্ড কার্ভ উড বি শিফটেড টু দ্য লেফট, ডিমান্ড কার্ভটা হয়তো leftward shift করে যাবে। So beefের demand will go down as the price of mutton decreased. So প্রত্যেকটা প্রাইস লেভেলই আমাদের আগে যে পরিমাণ বিফের ডিমান্ড ছিল তার থেকে বিফের ডিমান্ড এখন আগের চেয়ে কি কম। তাহলে তুমি দেখছো যে সাবস্টিটিউট প্রোডাক্টের প্রাইস যদি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে প্রাইসের চেঞ্জ এবং করেসপন্ডিং সাবস্টিটিউট প্রোডাক্টের যে ডিমান্ডের চেঞ্জ, both of them moves in the same direction. তার মানে তুমি বলছো যে if price of mutton goes down, price of mutton যদি কমে যায়, quantity demand of beef will also go down. So both of them move in the same direction. So if I ask you the question, if the products are complementary of each other, product গুলি যদি complementary হয়, for example if the price of tea bag increases, what's going to happen to the demand of coffee demand এর কি হবে? Again price and again tea and coffee are substitute product. তোমার অ্যান্সার হয়তো যদি তুমি এই ডাইনামিক্সটা বুঝে থাকো তাহলে হয়তো তুমি ডিরেক্টলি বলতে পারবা যে এখানেও মুভমেন্টটা একই ডিরেকশনে হবে। সো অবভিয়াসলি যদি প্রাইস অফ টি ব্যাগ বেড়ে যায় তোমার প্রতি কাপ চায়ের দাম বেড়ে যাবে, এবং দেয়ার উইল বি সাম পিপল যে হয়তো চা কনজাম্পশন আগে করতো সে এখন হয়তো মুভ করবে কোথায়? কফি কনজাম্পশনে। সো অবভিয়াসলি কফির ডিমান্ড বেড়ে যাবে। এগেইন দ্য মুভমেন্ট ইজ ইন দ্য সেম ডিরেকশন, বাট if the products are complementary of each other, যদি প্রোডাক্টগুলি কমপ্লিমেন্টারি হয় সেই ক্ষেত্রে মুভমেন্টটা কেমন হবে? সো আই উইল লিভ ইট, সেক্ষেত্রে চেঞ্জটা কেমন হবে, সরি নট দ্য মুভমেন্ট, সেক্ষেত্রে চেঞ্জটা বা শিফটটা কেমন হবে তোমার কাছ থেকে জানতে চাই। সো আই উইল লিভ ইট অ্যাজ এ হোমওয়ার্ক, তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিলাম, তুমি এটা জাস্ট নিচে চিন্তা করে দেখো প্রোডাক্টগুলি সাবস্টিটিউট না হয়ে যদি কমপ্লিমেন্টারি হতো সেই ক্ষেত্রে how we are going to present the change, আমরা এই চেঞ্জটাকে কিভাবে প্রেজেন্ট করতাম, এবং প্রাইস এবং কোয়ান্টিটির যে চেঞ্জটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেই চেঞ্জটা কমপ্লিমেন্টারির ক্ষেত্রে কিভাবে হতো সেটা হয়তো তোমার কাছ থেকে আমি জানার চেষ্টা করব ইন দ্য আপকামিং ক্লাস। ওকে, বুঝতে পেরেছি? সবাইকে ফলো করা গিয়েছে আমাকে? বুঝতে পেরেছি। Fine. So dynamics of demand এর একেবারে লাস্ট টপিক বা থিওরি অফ ডিমান্ড এর, এটা আসলে ডায়নামিক্স অফ ডিমান্ড না, থিওরি অফ ডিমান্ড এর লাস্ট টপিক, সেটা একটু ডিসকাস করি। যেহেতু এখানে চলে আসছে এটা নিয়ে কথা বলা প্রয়োজন, আমরা হয়তো পরবর্তীতেও কথা বলতে পারতাম, বাট যেহেতু আমরা এখানে অলরেডি ডিমান্ড এবং প্রাইস নিয়ে বেশ কিছু কথা বলেছি, আমার মনে হয় আমরা এখানে কথা বলাটাই সবচেয়ে পারফেক্ট প্লেস হবে। there are situation in practical life, তুমি খেয়াল করে দেখো আমরা প্রোডাক্টের জন্য দাম বেশি দিতে চাই, বাজারে অনেক সময় যখন আমরা নেগোশিয়েট করি অনেক সময় আমাদেরকে যারা সেলার থাকেন তারা জিজ্ঞেস করে যে ভাই আপনার বাজেট কত, বা আপনি ম্যাক্সিমাম কত দাম দিতে চান, এরকম জিজ্ঞেস করে আমাদেরকে। তো প্রোডাক্টটা যতই আমাদের পছন্দ হোক না কেন, আমরা যেহেতু খুবই স্মার্ট বায়ার, আমরা খুবই স্মার্টলি বিহেভ করতে জানি, আমি কিন্তু অবভিয়াসলি আমার যে রিজার্ভেশন প্রাইস আছে, অরিজিনাল আমার যে বাজেট আছে যেটা আমি দিতে চাই, আমরা সেটা সাধারণত রিফ্লেক্ট করি না। কি করি আমরা বলতো দেখি? তার চেয়ে বেশি রিফ্লেক্ট করি না, তার চেয়ে কম রিফ্লেক্ট করি। কি করি আমরা অরিজিনালি?
তুমি খুব সুন্দর একটা ফর এক্সাম্পল ড্রেস কিনতে গিয়েছো বা তুমি খুব সুন্দর একটা গ্যাজেট কিনতে গিয়েছো, সো দের ইজ চান্স অফ নেগোসিয়েশন, তোমার নেগোশিয়েট করার চান্স আছে সেখানে। এবং যখন তোমাকে যিনি বিক্রি করছেন উনি যখন তোমার কাছ থেকে রিজার্ভেশন প্রাইস বা তুমি ম্যাক্সিমাম কত দিতে রাজি আছো বা তোমার বাজেট কত, এই জিনিসগুলি যখন জিজ্ঞেস করে, ডু ইউ অ্যান্সার অনেস্টলি? কি করো তুমি সাধারণত? না আমার দামটা বাজেট কম কমায় দেখাইছে। বলি স্যার। কমাই বলি। তুমি ধরো ফর এক্সাম্পল you have let's say you have let's say 15,000 টাকা for a mobile phone, তুমি এটা কিনতে চাও and there is chance of negotiate করার চান্স আছে। So তুমি জানো তোমার কাছে যে 15,000 টাকা আছে এবং সেটা তুমি খরচ করতে চাও, that is known by you, সেটা তুমি জানো, but of course যিনি বিক্রি করছেন সেটা উনি জানেন না। তো যখন নেগোসিয়েশনের এক পর্যায়ে ওনারা জিজ্ঞেস করেন যে আপনার ম্যাক্সিমাম বাজেট কত বা কত খরচ করতে পারবেন আপনি বা দিতে চান কত, তোমার রিজার্ভেশন প্রাইসটা যখন জিজ্ঞেস করে তুমি কি 15,000 বলো? না, কম বলি। সাধারণত আমরা সবাই, আমি নিজেও বলি, আমরা কি করি সাধারণত তার চেয়ে কম বলার চেষ্টা করি, যতটুকু থাকে আমার তার চেয়ে আমি কম বলার চেষ্টা করি। দ্যাট ইজ হিউম্যান ইনস্টিংক্ট, এটা নর্মাল। নাও এরকম প্রোডাক্টও পার্টিকুলারলি আমরা মার্কেটে দেখতে পাই যেখানে প্রাইস নেগোশিয়েট করার কোনো স্কোপ নাই। ফর এক্সাম্পল, ইউ ওয়ান্ট টু হ্যাভ এ গ্লাস অফ কোক অর এ বোটল অফ কোক, ইউ আর ভেরি থার্স্টি, ওই গ্লাস অফ কোকটার প্রাইস তোমার কাছে অনেক বেশি, তুমি হয়তো 50 টাকা হলেও you will buy that glass of coke or you will buy that bottle of coke to meet your thirst, কিন্তু যেহেতু প্রাইসটা ফিক্সড, তোমাকে হয়তো 50 টাকা দিতে হচ্ছে না, প্রাইসটা ফর এক্সাম্পল যদি 20 টাকা হয় তুমি হয়তো তাকে ফিক্সড প্রাইস দিচ্ছ 20 টাকা, এরকমও তো হয়ে থাকে, তাই না? তার মানে আমরা কখনো কখনো এরকম দেখি যে আমরা যখন বাজারে যাই, sometimes we need to spend outside of our budget. মোস্ট অফ দি টাইমস আমরা যেটা করার চেষ্টা করি বা রেশনাল বিহেভিয়ার যেটা, আমরা আমাদের বাজেটকে রিফ্লেক্ট করি না, আমরা যে প্রাইস তারা বলে বা আমাদেরকে যখন রিজার্ভেশন প্রাইস রিফ্লেক্ট করতে বলে আমরা তার চেয়ে কম বলি। এন্ড সামটাইমস ইট হ্যাপেন্স আমি বেশি প্রাইস দিতে চাই, আমার উইলিংনেস টু পে ইজ লার্জার বিকজ অফ মাই নিড, বাট সিন্স প্রাইস ইজ ফিক্সড আমাকে হয়তো অত বেশি দাম দিতে হয় না। সো সেই ক্ষেত্রে ফিক্সড প্রাইস তার কম হওয়ার কারণে সেই ক্ষেত্রে বাজেটের বেশ কিছু টাকা আমার কাছে উদ্বৃত্ত হিসেবে থেকে যায়, যেটাকে আমরা ইকোনমিক্স এর ল্যাঙ্গুয়েজে উই কল ইট কনজিউমার সারপ্লাস। We call it consumer surplus. Consumers surplus, বাংলায় যেটাকে বলা হয় ভোক্তার উদ্বৃত্ত। তাহলে কনজিউমার সারপ্লাসের আইডিয়াটা কি? তুমি তোমার উইলিংনেস টু পে যেরকম ছিল তার থেকে তুমি কম প্রাইস চেঞ্জ করছো, দ্যাট মিনস দ্য ডিফারেন্স বিটুইন উইলিংনেস টু পে অ্যান্ড দ্য অ্যাকচুয়াল প্রাইস দ্য কনজিউমার হ্যাজ পেইড, এই ডিফারেন্সটাকে সাধারণত আমরা বলি কনজিউমার সারপ্লাস। সো তুমি হয়তো এইভাবে ফর্মুলাটা লিখতে পারো, কনজিউমার সারপ্লাস ইজ ইকুয়াল টু উইলিংনেস টু পে মাইনাস অ্যাকচুয়াল প্রাইস পেইড। আমি আসলে কত প্রাইস দিচ্ছি এবং আমার উইলিংনেস টু পে কত ছিল, এই দুটার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটাকে সাধারণত আমরা বলে থাকি কনজিউমার সারপ্লাস। তাহলে দেখো, তুমি যদি একটা ডিমান্ড কার্ভ ড্র করো, লেটস ইউ হ্যাভ এ ডিমান্ড কার্ভ লাইক দিস, কোয়ান্টিটি ডিমান্ড হিয়ার and price there, so this is basically your demand curve. So ডিমান্ড কার্ভের প্রত্যেকটা পয়েন্ট তোমাকে কি দেখায়, গত ক্লাসে আমরা ডেফিনেশন বলেছিলাম, each of the point on the demand curve কি দেখাচ্ছে তোমাকে, let's say this is point A, this one is point B, এরকম there are infinite number of points in this demand line, প্রত্যেকটা পয়েন্ট কি দেখাচ্ছে তোমাকে, কি দেখায় ডিমান্ড কার্ভের প্রত্যেকটা পয়েন্ট, গত ক্লাসে বলেছি আমরা ওই পয়েন্টের প্রাইস এবং কোয়ান্টিটি, ডিমান্ড ভার্সেস ওই পয়েন্টে প্রাইস এবং কোয়ান্টিটির কম্বিনেশন, দ্যাট মিনস ইন ইচ পয়েন্ট অফ দ্য ডিমান্ড কার্ভ আমরা আসলে দেখানোর চেষ্টা করছি what are the different amounts that a consumer is going to buy at different prices, বিভিন্ন দামে একজন কনজিউমার কি পরিমাণ পারচেজ করতে চায় সেটাই আমরা দেখানোর চেষ্টা করি একটা ডিমান্ড কার্ভের প্রত্যেকটা পয়েন্ট দিয়ে। সো ধরো এই কনজিউমারটাকে তুমি যদি বলো যে if the maximum price is 50, যদি 50 টাকা হয় ম্যাক্সিমাম প্রাইস, what would be the demand for this consumer? Zero. Now if the price goes down, দাম যত কমতে থাকে কনজিউমারটা হয়তো তার ডিমান্ড আস্তে আস্তে বাড়াতে থাকে। Let's say
the price of this particular product is fixed in the market at a price of 10 টাকা, 10 টাকায় ফিক্স। যদি 10 টাকা প্রাইস হয় মার্কেটে, কনজিউমারটা কতটুকু পরিমাণ কনজিউম করে? ফর এক্সাম্পল এই পয়েন্টে লেটস সে এখানে আরেকটা কম্বিনেশন আছে ই and we have this combination as f, কনজিউমার হয়তো f পয়েন্টে কনজিউম করে। সো তুমি দেখো আগের ইউনিটগুলির জন্য ফর এক্সাম্পল বি এর কথা তুমি যদি বলো, সি এর কথা তুমি যদি বলো, বা ই এর কথা তুমি যদি বলো, এই প্রাইস লেভেলে কনজিউমার যে পরিমাণ কনজিউম করতো তার চেয়ে 10 টাকা প্রাইস লেভেলে কনজিউমার তার চেয়ে বেশি পরিমাণ কনজিউম করছে। এখন দেখো 10 টাকা প্রাইসে কনজিউমার যতটুকু কনজিউম করছে, তার কনজাম্পশন এবং তার উইলিংনেস টু পে এবং মার্কেটের অ্যাকচুয়াল প্রাইস অল আর অ্যাকচুয়াল প্রাইস এন্ড দ্য উইলিংনেস টু পে অল আর সেম। সো যখন আমি এই পরিমাণ কনজিউম করছি, লেটস সে কোয়ান্টিটি এট প্রাইস 10 টাকা, এই পরিমাণ যখন আমি কনজিউম করছি, মার্কেটে প্রাইস 10 এবং আমার উইলিংনেস টু পে দ্যাট ইজ অলসো 10। দ্যাট মিন্স আমার উইলিংনেস টু পে এবং অ্যাকচুয়াল প্রাইস সেম। তাহলে উইলিংনেস টু পে এবং অ্যাকচুয়াল প্রাইস যদি সেম হয়, ইফ দিস টু বিকামস ইকুয়াল, হোয়াট উড বি দ্য অ্যামাউন্ট অফ কনজিউমার সারপ্লাস? 0। তো যতটুকু আমি দাম দিতে চেয়েছিলাম, অ্যাকচুয়ালি আমার রিজার্ভেশন প্রাইস যতটুকু ছিল, অ্যাকচুয়ালি আমি পে করেছি সেই ঠিক সেম প্রাইসটাই। সো আমার সারপ্লাস আসলে 0। কিন্তু তুমি দেখো প্রিভিয়াস অ্যামাউন্ট গুলির জন্য আগের যে অ্যামাউন্ট গুলি আছে, ফর এক্সাম্পল তুমি পয়েন্ট বি এর কথা বলো, বা পয়েন্ট সি এর কথা বলো, বা পয়েন্ট ডি ই, এই পয়েন্টগুলির কথা তুমি যদি বলো, সেই ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ আমার উইলিংনেস টু পে যতটুকু, তার চেয়ে আমার মার্কেট প্রাইস যেটা, সে মার্কেট প্রাইস কি কম। ফর এক্সাম্পল তুমি যদি পয়েন্ট বি এর কথা বলো, সো ডিমান্ড কার্ভ থেকে যে প্রাইসটা তুমি পাও, দ্যাট ইজ ইওর উইলিংনেস টু পে। ডিমান্ড কার্ভটাকে আমরা অনেক সময় উইলিংনেস টু পে কার্ভ বলি। কেন? ডিমান্ড কার্ভটা কাকে শো করে? এফেক্টিভ ডিমান্ডটাকে শো করে। এফেক্টিভ ডিমান্ড কার কার কম্বিনেশন ছিল? এফেক্টিভ ডিমান্ড 3টে জিনিসের কম্বিনেশন ছিল, নিড, ইনকাম এবং উইলিংনেস টু পে। সো তুমি পয়েন্ট বি তে এখানে যে প্রাইসটা তুমি পাচ্ছ, সেই প্রাইসটা তোমাকে বলছে আসলে তোমার দেওয়ার ইচ্ছা কতটুকু। সো ফর এক্সাম্পল পয়েন্ট বি তে হয়তো আমি Q1 পরিমাণ কনজিউম করছি বা QB পরিমাণ কনজিউম করছি। এটা কনজিউম করতে গিয়ে আমি বলছি আমি 40 টাকা দাম দিতে চাই, কিন্তু প্রাইস যেহেতু মার্কেটে ফিক্সড ওই প্রোডাক্টটার 10 টাকা, আমি দিতে চাই 40 টাকা, বাট আমি তো গিয়ে সে আমার কাছে 10 টাকা চার্জ করলে তো আমি বলবো না যে ভাই আমি 40 টাকা দিতে চাই, আপনি 40 টাকাই রাখেন। এতটা বোকা তো আর আমরা নিশ্চয়ই না। সো সেই রিজার্ভেশন প্রাইসটা আমি কোনোভাবেই রিফ্লেক্ট করছি না। 40 টাকা পর্যন্ত আমার দেওয়ার ইচ্ছা ছিল, ম্যাক্সিমাম উইলিংনেস টু পে, কিন্তু আমি প্রাইস প্রোডাক্টটা পারচেজ করছি কত টাকা দিয়ে? 10 টাকা দিয়ে। তাহলে কতটুকু সারপ্লাস আমি এনজয় করছি? হাউ মাচ এক্সট্রা মানি যেটা আমার পকেটে আসলে রয়ে গিয়েছে? 30 টাকা। 30 টাকা। এই 30 টাকা হয়তো আমি এই প্রোডাক্টটার জন্য প্রোডাক্টটার জন্য আমি খরচ করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে সেটা খরচ করতে হয়নি। তাহলে কিউবি অ্যামাউন্ট অফ প্রোডাক্ট যখন আমি কনজিউম করি, তখন আমার কনজিউমার সারপ্লাস হচ্ছে 30 টাকা। এইভাবে কিউসি অ্যামাউন্ট অফ প্রোডাক্ট যখন তুমি কনজিউম করো, ইউ হ্যাভ আ পার্টিকুলার কনজিউমার সারপ্লাস, একটা অ্যামাউন্ট পাবে। তুমি যখন কিউই এই প্রোডাক্টটা যখন তুমি কনজিউম করো, সেটার জন্য হয়তো তুমি একটা পার্টিকুলার অ্যামাউন্ট পাবে। এইভাবে একেবারে লাস্ট পর্যন্ত 10 টাকা প্রাইসে তুমি যতটুকু কনজিউম করো, ফর এক্সাম্পল QF পরিমাণ, এখানে এসে দেখি যে আমার উইলিংনেস টু পে ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাকে যদি টোটাল সারপ্লাস বের করতে হয়, সেই টোটাল সারপ্লাসটা আমি আইডেন্টিফাই করব কিভাবে? আমি 10 টাকা প্রাইসে, অর্থাৎ মার্কেটে ফিক্সড প্রাইসে F পয়েন্টে কনজিউম করি QF পরিমাণ। হোয়াট ইজ মাই টোটাল সারপ্লাস আফটার কনজিউমিং QF অ্যামাউন্ট অফ দিস প্রোডাক্ট? কিভাবে আইডেন্টিফাই করব বলো তো দেখি? হাউ ইউ আর গোয়িং টু মেজার ইট? তুমি এটা মেজার করবা কিভাবে? অবভিয়াসলি তুমি যদি এখানে জানো QF পর্যন্ত কতটুকু পরিমাণ কনজাম্পশন তুমি করেছো, ইফ ইউ নো দ্য ইউনিট, প্রত্যেকটা ইউনিটকে আমি হয়তো এভাবে বের করে তারপর আমি যোগ বিয়োগ করে আইডেন্টিফাই করতে পারি। কিন্তু জিওমেট্রিক্যালি আমাকে যদি খুঁজে বের করতে হয়, এবং ইজি ওয়েতে আমাকে যদি খুঁজে বের করতে হয়, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল সারপ্লাস, হোয়াট উই আর গোয়িং টু ডু? আমরা কি করব? এরিয়া আন্ডার দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ। এক্স্যাক্টলি, ছোটবেলায় আমরা যে কাজটা করতাম। কার্ভটার নিচের এরিয়াটা দেখতে কেমন মনে হচ্ছে? এটা দেখো তো, ট্রায়াঙ্গেলের মতো মনে হচ্ছে না একটু? জি স্যার, ট্রায়াঙ্গুলার। দিস ইজ 1 পয়েন্ট, এটা হচ্ছে আমার মার্কেটের ফিক্সড প্রাইস, আর এটা হচ্ছে আমার কনজাম্পশন পয়েন্ট। তাহলে ইট লুকস লাইক এ ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেলের মতো মনে হচ্ছে। সো টোটাল সারপ্লাসটা কতটুকু এখানে? এই ট্রায়াঙ্গেলটাই তো হচ্ছে আমার টোটাল সারপ্লাসের পরিমাণ কনজিউমারের জন্য, তাই না? এই ট্রায়াঙ্গেলটাই হচ্ছে আমার টোটাল সারপ্লাসের পরিমাণ। তাহলে আমি যদি কনজিউমার সারপ্লাসটা এখানে বের করতে চাই, আমি সিম্পলি কি করব? আমি বলবো কনজিউমার সারপ্লাস ইজ দ্য এরিয়া to the left of the demand curve and the price line.
প্রাইস লাইন কত এখানে 10 is basically the price line, this one is basically the price line. So consumer surplus হচ্ছে প্রাইস লাইন এবং ডিমান্ড কার্ভের লেফট হ্যান্ড সাইডে যে এরিয়াটা আছে সেটাকে আমরা বলছি কনজিউমার সারপ্লাস। সো গ্রাফিক্যালি কনজিউমার সারপ্লাস ইজ দ্য এরিয়া টু দ্য লেফট অফ দ্য ডিমান্ড কার্ভ and to the left of the demand curve and above the price line. তাহলে এই এরিয়াটা যেহেতু একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, জিওমেট্রিক্যালি আমি যদি এটার এরিয়াটা জানতে চাই, এরিয়াটা কেমন হবে? হাফ ইনটু বেস ইনটু হাইট। সো তুমি বেস কতটুকু এখানে আর হাইট কতটুকু, এই দুটো ইনফরমেশন যদি তোমার জানা থাকে, ইউ ক্যান ক্যালকুলেট দি টোটাল কনজিউমার সারপ্লাস ফর দি কনজিউমার। ক্লিয়ার করতে পেরেছি কথাগুলো সবার কাছে? মেজারমেন্টটা ক্লিয়ার করতে পেরেছি সবার কাছে? জি স্যার। Perfect. So theory of supply টা আজকে আমরা হয়তো শুরু করতে পারবো না। I will stop here today, but in the next week we will start the theory of supply and we will follow the same outline. আমরা এখানে যে আউটলাইনটা ফলো করেছি exactly same outline টা আমরা ফলো করব to discuss the theory of supply, and after completion of the theory of supply we will combine this demand and supply together to derive the market equilibrium. So I will stop here today. If you have any question from your side. এখানে যদি অ্যাকচুয়াল প্রাইস উইলিং টু পে এর চেয়ে বেশি হয় তো সিএস তো নেগেটিভ হয়ে গেল, তখন আমরা ওই টার্মকে কি বলবো? ইয়েস, কনজিউমার সারপ্লাসটা নেগেটিভ হয়ে গেল, এবং এটা অনেক সময় হয় না? আমরা যতটুকু বাজেট নিয়ে যাই তার চেয়ে বেশি খরচ করি, হয়তো নাকি? হ্যাঁ হয়। ওকে, তো ওকে কি বলবো এই টার্মটাকে? প্রথম কোশ্চেনটা ছিল এই টার্মটাকে স্যার আমরা কি বলবো? we call it deficit, consumers deficit, এবং ইন্টারেস্টিংলি এটা কোথায় থাকবে এরিয়াটা দেখো তো। প্রাইস ইজ ফিক্সড এট 10, প্রাইস 10 টাকায় ফিক্সড। এখন প্রাইস যদি 10 টাকায় ফিক্সড থাকে আর তোমার ডিমান্ড যদি হয় এই এফ পয়েন্টের নিচে, এই এরিয়াটাতে তুমি যদি ডিমান্ড করো, ইন দ্যাট কেস তোমার যে কনজাম্পশন, সেই কনজাম্পশনে তোমার যে উইলিংনেস টু পে, সেই উইলিংনেস টু পে এর তুলনায় তোমার যে অ্যাকচুয়াল প্রাইস যেটা তুমি পে করছো সেই অ্যাকচুয়াল প্রাইসের পরিমাণ কি অনেক বেশি। সো এই পার্টটাতে সাধারণত আমরা ডেফিসিটটা দেখতে পাই। বুঝাতে পারছি কথাটা? বাট ইউজুয়ালি আমরা ইকোনমিক্সে সাধারণত আমরা ওই বিহেভিয়ারটা নিয়ে কথা বলার চেষ্টা করি, যে বিহেভিয়ারটাতে আমরা দেখানোর চেষ্টা করছি যে আমি আমার বাজেটের মধ্যে খরচ করার চেষ্টা করি। বুঝতে পারছি কথাটা? জি স্যার। ওকে, পারফেক্ট। বাট অফ কোর্স ইট ক্যান হ্যাপেন ইন প্র্যাকটিক্যাল লাইফ। অবভিয়াসলি এটা প্র্যাকটিক্যাল লাইফে হতে পারে, এবং কনজিউমার সারপ্লাস ইজ গোইং টু বি নেগেটিভ, এন্ড whenever it's negative we call it deficit. Thank you. Any more questions? Okay, so if we don't have any question, I will stop here today. Have a good day. See you in the next week. Thank you.